আমাদের গ্রামখানা অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব এবং উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আরেকটি বড় নদীর ভেতর দিয়ে গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামে অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে। কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতাম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই। এবং সেই শ্মশানে শবদাহ করার জন্য দূর থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগ্রত না হয়ে অহরই জাগ্রত হয়ে আছেন, এমন কোনো প্রমাণই আমরা পাইনি। কিন্তু অধিকাংশ লোক আছে এখন সেই কথাই বিশ্বাস করেন। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি হয়ে উঠেছে মহাশ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক এবং তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলায় সেই শোরগোল কোনো রকমে সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটি অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোয়াতে হতো না। পল্লীগ্রামের শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনি এক শ্মশান থেকে প্রায় 60 মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটি ছোট মাঠ, তারপর একটি ছোট জঙ্গল, তারপর এই নদীর ধারের শ্মশান। সেদিন কি বিষম ঘুমট, বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত। ঘরের ভেতরে টেকা দেয়। বাড়ির বাইরে রোয়াকে এসে বসল এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলাম বহু কণ্ঠের চিৎকার, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একটু তফাতে আমাদের বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাওয়ার রাস্তা, কিন্তু চারদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারোকেই দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলাম শ্মশানে পৌঁছেছে শবযাত্রীরা। বেশ খানিকক্ষণ ধরে একলা বসে শুনলাম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুঁড়েই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটি সুদীর্ঘ ছায়ামূর্তি। এমন আচম্বিতে এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলাম না। বললুম, কে? অন্ধকারে দেখতে পেলুম মূর্তির চোখ দুটো চকচক করে উঠল। সে অত্যন্ত গম্ভীর এবং শুষ্ক স্বরে বলল, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই। কেবল ক্ষুধার্ত নই, আমি শীতার্থ। শীতে ঠকঠক করে কাঁপছি। আগে বাড়ির ভেতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। মহাবিস্ময়ে বলে উঠল, বলেন কি মশাই, আপনার শীত করছে আর এদিকে দারুণ গুমোটে সেদ্ধ হয়ে আমরা যেতে বসেছি। সে যেন কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস হচ্ছে না আমার কথায়? তাহলে এই দেখুন। কই আপনার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিল। সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিল। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া। সে কাতর স্বরে বলল, বাড়ি ভেতরে চলুন, বাড়ি ভেতরে চলুন, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। বাড়িতে ঢুকে ভেতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরেই বজ্রের গর্জন। ইতিমধ্যে কখন যে গোটা অন্ধকার আকাশটা ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই আমার নজরে আসে। বোধ হয় বৃষ্টি পড়তে আর দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিল। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললাম সেই ক্ষুধার্ত অতিথির দিকে। অদ্ভুত, সবই অদ্ভুত। যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। কুচকুচে কালো রং, মাথায় বড় বড় চুল বিশৃঙ্খল, মুখের দুপাশ চুপসে বসে গিয়েছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি, জানি না বুকের কাছটা কেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলাম বাড়ি বাইরে ঝড়ের চিৎকার। থরথর করে কেঁপে উঠে আগন্তুক বলল, উফ, কি ঠান্ডা, কি ঠান্ডা হাওয়া আসছে, জানলা বন্ধ করে দিন, জানলা বন্ধ করে দিন। জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বলল, মহাশয় কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল? ব্যামো? হ্যাঁ হয়েছিল বই কি, শক্ত ব্যামো। সুবিধা পেয়ে শত্রুরা আমাকে জমির বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা?
জ্ঞাতি শত্রু মশাই, জ্ঞাতি শত্রু। তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলার শক্তি আমার নেই। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এখনই ভাসবে, শীত আরও বাড়বে। আমি শীতার্থ, আমি ক্ষুধার্ত। কি খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাত্রে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন। শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভেতরে গিয়ে কোনো রকমের সংগ্রহ করলুম কিছু ভাত, কিছু তরকারি, খানতিনেক রুটি, 2টি সন্দেশ ও 4টে নারকেল নাড়ু। থালার ওপরে তাই সাজিয়ে নিয়ে পেরে গেলুম বৈঠকখানা। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নীড়ের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে, কত দূরে। বললুম, আপনার খাবার এনেছি। সে যেন আমার কথা শুনতেই পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে ত্রস্ত স্বরে সে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম, কারা আসছে? আমার শত্রুরা। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম। সে কি, আপনার খাবার এনেছি যে? না না, আমি আর খাবো না, আমি আর ক্ষুধার্ত নই। শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে, আমি পালাই, পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরে দুম করে সদর দরজাটা খোলবার শব্দ হলো। হতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই আশ্চর্য লোকটা? পাগলাগড় থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজাটার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির ধাক্কায়। দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, আচমবিতে দেখি 6-7 জন লোক সবেগে দৌড়ে এসে হুড়হুড় করে বাড়ির ভেতর ঢুকে পড়ল। হ্যারিকেন লণ্ঠনটা তুলে সবিস্ময়ে জিজ্ঞাসা করল, কে? তাদের একজন বলল, আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোন মানুষ তিষ্ঠ হতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ি আলো দেখেই এইখানে ঢুকে পড়েছি। তাহলে আপনাদের সপ্তাহ শেষ হয়েছে? না মশাই, না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড।